কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ডেলিভারি মানে একটা ছোটখাটো কাজ কি করে একটা জীবন মরণের খেলা হয়ে উঠতে পারে? আজ আমরা ঠিক সেরকমই একটা গল্প শুনব। দেখব কি করে এক রাতের ঘটনা একটা হারিয়ে যাওয়া ভাইয়ের রহস্য আর তার প্রতিশোধের এক অবিশ্বাস্য অলৌকিক কাহিনীর পর্দাফাশ করে দেয়। তো গল্পের শুরুটা হচ্ছে এক ঝড় বৃষ্টির রাতে। আমাদের গল্পের নায়ক সৌরভ একজন ডেলিভারি বয়। বেচারা তার দিনের একেবারে শেষ ডেলিভারিটা দিতে এসেছে একটা বিশাল নিস্তব্ধ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। রাত হয়েছে, বাইরেরও আবহাওয়া খুব খারাপ, কিন্তু ও তখনও কিচ্ছু জানে না যে এই বিল্ডিংয়ে 14 তলার ফ্ল্যাটটা ওকে এমন এক অভিজ্ঞতার দিকে ঠেলে দেবে যাও কোনোদিন ভুলতে পারবে না। ডেলিভারির প্যাকেজটা হাতে নিয়েই সৌরভের মনে প্রথম খটকা লাগল। মানে জিনিসগুলো একবার দেখুন, কালো তিল, কালো সর্ষে, সিঁদুরের প্যাকেট আর কড়ি। এগুলো তো আর ডাল চালের মতো সাধারণ জিনিস নয়, তাই না? এগুলো তো বরং বিভিন্ন তন্ত্র সাধনা বা পুজোর কাজই ব্যবহার হয়। সৌরভ তখনও বুঝতে পারেনি যে এই অদ্ভুত জিনিসগুলোই আসলে এক ভয়ঙ্কর বিপদের প্রথম ইশারা ছিল। সৌরভ যখন বিল্ডিংয়ের ভেতরে পা রাখল, চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, পিনপতন নীরবতা। মনে হচ্ছিল যেন পুরো বিল্ডিংটাই দম বন্ধ করে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লিফটটা একটা বিকট ঘটাং শব্দ করে এসে থামল, যেন এক ধাতব জন্তু তাকে অন্ধকার যাত্রার জন্য জোর করে ডেকে নিয়ে যাচ্ছে। লিফটের ভেতরের অবস্থা তো আরও খারাপ। টিমটিম করে একটা আলো জ্বলছে আর একটা স্যাঁতস্যাঁতে সোনা গন্ধে গা গুলোচ্ছে। সৌরভের অস্বস্তি বেড়েই চলেছে। আর ঠিক তখনই লিফটের আলোটা দপদপ করে নিভে গেল আর একটা প্রচণ্ড ঝটকা দিয়ে লিফটটা মাঝপথে থেমে গেল। এ কি, এত তাড়াতাড়ি 14 তলায় পৌঁছে গেল? সৌরভ তো অবাক, কিন্তু লিফটের দরজাটা খোলার পরও যা দেখল সেটা 14 তলা ছিল না। ও এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে বাস্তবতার কোনো নিয়মই খাটে না। করিডোরটা ছিল ঘুটঘুটে অন্ধকার, একটাও আলো জ্বলছে না। সৌরভ ফ্ল্যাট নম্বর দেখার জন্য ফোনটা বের করে, কিন্তু দেখে ফোনে কোনো নেটওয়ার্কই নেই। মানে সে এখন পুরোপুরি একা, এই অচেনা অন্ধকারে একেবারে বিচ্ছিন্ন। ওর ভয়টা এবার বাড়তে শুরু করেছে। ফোনের ফ্ল্যাশলাইট জেলে ও যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। প্রত্যেকটা দরজায় কালচে শুকনো দাগ, আর সাদা দেওয়ালে স্পষ্ট কালো কালো হাতের ছাপ। এই ছাপগুলো কোনো সাধারণ দাগ নয়, মনে হচ্ছে কেউ যেন বাঁচার জন্য মরিয়া হয়ে দেওয়ালে আঁচড় কেটেছে। আর ঠিক তখনই সিঁড়ির দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কেউ যেন খুব যন্ত্রণায় কাঁদছে। সৌরভ কয়েকবার ডাকার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর এলো না। উল্টে কান্নার শব্দটা আরও জোরে, আরও স্পষ্ট হয়ে ওর দিকে যেন এগিয়ে আসছে। আর ঠিক তখনই ফোনের কাপা কাপা আলোয় দেয়ালে এক বিশাল অমানসিক ছায়া দেখতে পেল সে। ছায়াটার মাথা প্রায় ছাদে গিয়ে ঠেকেছে, আর হাতগুলো অস্বাভাবিক লম্বা, বিদঘুটে। আতঙ্কে সৌরভের হাত পা ঠান্ডা হয়ে গেল। ও বুঝে গেল এই জায়গায় আর এক মুহূর্ত থাকা যাবে না। ও পাগলের মতো লিফটের বোতাম টিপতে শুরু করল, কিন্তু লিফট আর আসে না। ও এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে গেছে। ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, বাঁচার আর কোনো উপায় নেই, তখনই সৌরভের ফোনটা বেজে উঠল। ফোনের ওপার থেকে এক যান্ত্রিক সড়কে জানালো যে ও ভুল করে অন্য ফ্লোরে চলে গেছে। সেই নির্দেশ মতো লিফটে করে যখন ও সঠিক ফ্লোরে পৌঁছালো, ফ্ল্যাটের দরজা খুলল পুলক সেনগুপ্ত, যে এই বিল্ডিংয়ের প্রমোটার। পুলক সেনগুপ্তর হাবভাব খুবই অদ্ভুত ছিল। সৌরভকে দেখেই সে বলল, তোমার একদম ওখানে যাওয়া উচিত হয়নি, ওই 13 তলায়। তার কথা শুনে মনে হচ্ছিল সে যেন কিছু একটা জানে, কিছু একটা লুকাতে চাইছে। আর তারপরই সে যা দেখালো তাতে সৌরভের পায়ের তলার মাটি সরে গেল। সে সৌরভকে তার ফোনের গ্যালারিতে একটা ছবি দেখালো। ছবিটা ছিল ওর হারিয়ে যাওয়ার দাদার। একজন সম্পূর্ণ অচেনা লোকের কাছে ওর দাদার ছবি কেন? এই প্রশ্নটা সৌরভকে একেবারে অস্থির করে তুলল। ঠিক সেই সময় বাইরে মুষলধারে বৃষ্টি নামল। পুলক সেনগুপ্ত ওকে ভেতরে এসে বসতে বলল। দাদার রহস্যের টানে আর বৃষ্টি থেকে বাঁচতে ও অনিচ্ছা সত্ত্বেও ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ভেতরে ঢুকে ও যা দেখল তার জন্য ও একদমই প্রস্তুত ছিল না। ঘরটা অন্ধকার, মেঝেতে কালো আলখাল্লা পড়া একজন ওঝা বসে আছে। মাটিতে সিন্দুর দিয়ে আঁকা একটা পেন্টাগ্রাম, চারপাশে জ্বলন্ত মোমবাতি, একটা তন্ত্র সাধনা চলছে। সৌরভ সঙ্গে সঙ্গে বুঝে গেল ও কোনো সাধারণ ফ্ল্যাটে নয়, এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রে এসে পড়েছে। পুলক আর ওই ওঝা মিলে নিজেদের মধ্যে কী সব ইশারা করল, তারপর সৌরভকে প্রসাদ বলে কিছু ফল আর সন্দেশ খেতে দিল। সৌরভ তখন দাদার চিন্তায় এতটাই বিভ্রান্ত যে আর কিছু না ভেবেই সন্দেশটা মুখে দিয়ে দিল।
আর তারপরেই ওর মাথাটা বনবন করে ঘুরতে শুরু করল, শরীর অসাড় হয়ে এলো আর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, সৌরভ দেখল ওকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। সারা শরীরে অসম্ভব যন্ত্রণা। কালো আলখাল্লা পরা ওই ওঝাটা বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর ওর চারপাশে শুকনো লঙ্কা বোলাচ্ছে। সৌরভ বুঝতে পারল ওকেই কোনো ভয়ঙ্কর আচারের জন্য বলি বানানো হচ্ছে। আর তখনই প্রমোটার পুলক সেনগুপ্ত আসল কথাটা ফাঁস করল। সে জানালো এই বিল্ডিংয়ে এক অশুভ আত্মা বাস করে, আর সেই আত্মাকে তাড়ানোর জন্যই সৌরভকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানে সৌরভকে কষ্ট দিয়ে আত্মাকে বাধ্য করা হবে যাতে সে বিল্ডিং ছেড়ে চলে যায়। সৌরভের ওপর অত্যাচার যখন চরমে, ঠিক তখনই ঘরটা থরথর করে কেঁপে উঠল। ঘরের ভেতরে কালো হাওয়ার এক বিরাট ঘূর্ণি তৈরি হল, আর সেই ঘূর্ণির ভেতর থেকে একটা পরিচিত গলা ভেসে এলো, ওকে ছেড়ে দে। সেই লম্বা কালো ছায়াটা আবার দেখা দিল এবং ধীরে ধীরে এক মানুষের রূপ নিল। সৌরভ চিনতে পারল এ তো তার হারিয়ে যাওয়া দাদা ভাই। এইবার গিয়ে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সৌরভের দাদা একজন প্রতিবাদী মানুষ ছিল। প্রমোটার পুলক সেনগুপ্ত শুধু লাভের জন্য বেআইনিভাবে এই বিপজ্জনক বিল্ডিংটা তৈরি করছিল। সৌরভের দাদা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কারণ সে জানত এই বিল্ডিং যে কোনো দিন ভেঙে পড়তে পারে, আর সেই প্রতিবাদের দামেই তাকে নিজের জীবন দিয়ে ছোকাতে হয়েছিল। এবার শুরু হলো মৃত্যুর পরের বিচার। দাদার আত্মা তার অলৌকিক শক্তি দিয়ে এক ঝটকায় সৌরভের বাঁধন খুলে দিল। লোভী প্রমোটার আর ওই ওঝা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু ভাইয়ের প্রতিশোধের অশরীরী শক্তির সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। দাদার আত্মা স্পষ্ট জানিয়ে দিল তার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা ক্ষতি করা নয়। সে বেঁচে থাকতেও কারো ক্ষতি চায়নি, আর মরে গিয়েও চায় না। ওর একটাই লক্ষ্য ছিল এই বিপজ্জনক বিল্ডিং থেকে নিরীহ মানুষদের দূরে রাখা, কারণ এটা কারো থাকার জন্যই নিরাপদ নয়। এরপর যা হলো তা অবিশ্বাস্য। পুলক সেনগুপ্ত আর সেই ওঝার শরীর শূন্যে ভাসতে শুরু করল। তারা ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু কোনো লাভ হল না। দেখতে দেখতে তারা শূন্যে মিলিয়ে গেল, আর সাথে সাথেই পুরো বিল্ডিংটা বিকট শব্দে কাঁপতে শুরু করল, যেন এক্ষুনি ভেঙে পড়বে। ভাঙতে থাকা বিল্ডিং থেকে সৌরভ তখন পাগলের মতো দৌড়ে বেরোনোর চেষ্টা করছে, আর তার গানের মধ্যে অনবরত দাদার গলা ভেসে আসছে যে ওকে পথ দেখিয়ে নিয়ে চলেছে এক ভাইয়ের তরফ থেকে আর এক ভাইকে বাঁচানোর। এ ছিল এক মরিয়া শেষ চেষ্টা। দাদার শেষ কথাগুলো ওর কানে বাজছিল, পালিয়ে যা ভাই, মা বাবার খেয়াল রাখিস, আমি দূরে থেকেও ওদের আগলে রাখব। বাড়ি ফিরে সৌরভ যখন তার মা বাবাকে সবটা খুলে বলল, তাদের চোখে ছিল জল, দুঃখের, কিন্তু ছেলের এই আত্মত্যাগের জন্য গর্বেরও। এই গল্পটা আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? মানুষের শরীর হয়তো শেষ হয়ে যায়, কিন্তু ন্যায়ের জন্য লড়াই করার যে ইচ্ছা, যে জেদ, সেটা কি মৃত্যুর পরেও বেঁচে থাকে? সৌরভের দাদার আত্মত্যাগ বোধহয় সেই কথাই প্রমাণ করে দিয়ে গেল।